ধোবিকা কুত্তা না ঘাড়কা না ঘাটকা, এটাই এখন বর্তমান অবস্থা। আমি কোথায় আছি আমি নিজেই জানি না, কি করবো। আমি চাই শুভেন্দু অধিকারীর নেতৃত্বে বাংলাতে এগিয়ে যাক। 168 কাশীপুর বিধানসভা কেন্দ্রের প্রার্থী অতীন ঘোষ তার নিজের প্রচারে থাকতে দেয়নি সৃজন বসুকে। কোনো অনুষ্ঠানেও ডাক পড়তো না ভোটের আগে। কী কারণে তৃণমূল কর্মী হওয়া সত্ত্বেও ব্যাকফুটে থাকতে হয়েছিল সৃজন বসুকে? তৃণমূলের অন্দরের ক্ষোভ, অতীন ঘোষের সঙ্গে সম্পর্ক, মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্ব, শুভেন্দু অধিকারী থেকে শুরু করে নিজের রাজনৈতিক ভবিষ্যৎ, এই সব নিয়ে উঠেছে একাধিক প্রশ্ন। উত্তর দিলেন কালীঘাট তৃণমূলের সদস্য সৃজন বসু নিজেই। সৃজনদা, একটু কথা বলতে চাইবো বিগত নির্বাচনের ব্যাপারে। নির্বাচনের যা ফলাফল হয়েছে, সেই ফলাফল আমরা হয়তো কিছুটা আশা করেছিলাম, কিছুটা আশা করিনি। কিন্তু টিএমসি হেরে যাবে এটা হয়তো অনেকেই ভাবতেও পেরেছিল, পোলসও বলছিল। কিন্তু টিএমসি ভেঙে খান খান হয়ে যাবে এটা আপনি, আমি বা বাংলার কেউই বুঝতে পারি। আমার প্রথম প্রশ্ন আপনাকে, এই নির্বাচনের ব্যাপারে আপনার কি অভিজ্ঞতা ছিল? আপনি কিভাবে জড়িত ছিলেন, যদি দর্শকদের খুলে বলেন। ব্যাপারটা হলো যে আমি প্রথমত উত্তর কলকাতায় থাকি। আমার বিধানসভা কেন্দ্রের নাম 168 কাশীপুর বেলগাছিয়া বিধানসভা কেন্দ্র। এখানে যিনি প্রার্থী ছিলেন আমাদের, আমরা তার হয়ে প্রচার করব, এটাই তো স্বাভাবিক। প্রার্থীর নামটা একটু বলবেন? মাননীয় প্রাক্তন কলকাতা শহরের ডেপুটি মেয়র অতীন ঘোষ, তিনি আমাদের প্রার্থী ছিলেন এবং 5 বছরের বিধায়কও ছিলেন। আমরা যে অঞ্চলে দল করেছি উনি ঠিক আমাদেরকে নির্বাচনের কাজে ব্যবহার করেননি। প্রতিনিয়তই আমাদেরকে নির্বাচনী প্রচারে আমরা যাতে প্রচার করতে না পারি, তিনি সব চেষ্টাই করেছেন। এক কথায় বলতে গেলে যাকে ইগনোর করা। আমি একটা ব্লকের দায়িত্বে ছিলাম, ওয়ার্ড নাম্বার 2 আমি ব্লক প্রেসিডেন্ট ছিলাম। উনি আমাদের সঙ্গে কোনো রকম কথা তো দূরের কথা, আমার বাড়ির 20 গজের মধ্যে যদি কোনো প্রোগ্রাম হয়েছে উনি আমাদেরকে ডাকেননি। এরকম ভাবেই চলেছে। কি কি ভাবে অতীন ঘোষ আপনাকে আটকানোর চেষ্টা করেছে, কিছু কিছু যদি এক্সাম্পলস দিয়ে বলেন, এবং কেন করেছেন বলে আপনার মনে হয়? উনি শুনেছি উনি অনেক দক্ষ, শুনেছি উনি অনেক দক্ষ বিচক্ষণ নেতা। দীর্ঘদিন ধরে উনি জনপ্রতিনিধি কাউন্সিলর। কিন্তু আমার 2026-এর নির্বাচনে এসে আমার তো মনে হলো যে ওনার অনেক সাংগঠনিক দিক থেকে ওনার ঘাটতি আছে। হতে পারে যে আমরা তো নর্থ ক্যালকাটার কংগ্রেস পলিটিক্সের সঙ্গে যুক্ত ছিলাম, আমরা সাধন পান্ডের সঙ্গে ওতপ্রোতভাবে যুক্ত ছিলাম। উনি সাধনদাকে হয়তো সেই রকম ভাবে পছন্দ করতেন না, কিংবা ভেবেছে যে এদেরকে বাদ দিয়ে আমি ভোট করব, যে কোনো কারণে ওনার মনে হয়েছে, বিশ্বাস করতে পারেননি, তাই উনি আমাদেরকে ইগনোর করেছে। কেউ যদি বিশ্বাস, একটা প্রার্থী সে তো সবসময় জিততে চাইবে, সে ধরনের বিশ্বাস করতে পারছে না। যদি বিশ্বাস করতে না পারে তাহলে তো নিশ্চয়ই উনি গুরুত্ব দেবেন না, দেয়নি। তাই জন্য আমরা অবহেলিত ছিলাম। প্রচার করেছি জোর করে, নিজেরাই মাইক কিনেছি। আমাদের অফিসে পার্টি অফিস উনি একদিন আসেননি, যদিও পার্টি অফিস এখন নেই, ভেঙে গুড়িয়ে দিয়েছে। এটা এক ধরনের অহংকার। অহংবোধটা খুব বাজে জিনিস, যে আমি সব কিছু, আমি সব বুঝি। কাদের নেই কিছু, মানে নবীন কিছু মুখকে উনি তুলে এনেছিলেন ভোট করতে, যাদের কোনো অভিজ্ঞতা ছিল না, যারা এই দলকে ক্ষমতায় এনেছে, যারা এই দলের হয়ে লড়াই করেছে, মার খেয়েছে, দিন নেই রাত নেই। কাশ্মীর বেলগাছি আর বিরাট একটা ইতিহাস, উনি কোনোদিন জানেনই না। উনি এসছেন নাকি বিপদের দিনে উত্তর কলকাতার কংগ্রেস বলুন, তারপরে তৃণমূলের কর্মীদের পাশে যদি কেউ থেকে থাকেন, তার নাম সাধন পান্ডে। সাধন পান্ডের কোনো বিকল্প নেই। সাধনদা চলে যাওয়াতে উত্তর কলকাতার বুকটা খালি হয়ে গেছে। সাধন পান্ডে চলে যাওয়াতে বুকটা খালি হয়ে গেছে। আপনি এটা কেন বলছেন? সাধন পান্ডেকে আপনি মানে কতটা কাছ থেকে দেখেছেন এবং কিভাবে দেখেছেন? যখনই সিপিএম এর হাতে অত্যাচারিত হতাম, মার খেতাম, ওই একজনই তো আসতেন, আর তো কেউ থাকতো না। এখানে তো এমএলএ, এমপি, কাউন্সিলর কিছুই ছিল না। সৃজনদা, ফেরত আসবো অতীন ঘোষের ব্যাপারে। অতীন ঘোষ আপনাদেরকে কাজ করতে দিত না, তাহলে উনি
নির্বাচনী প্রচার কাদের দিয়ে করাতেন? উনি দলের লোকে দিয়ে করাতে। তৃণমূল মানেই তো প্রচুর লোক, তৃণমূল মানে প্রচুর লোক। হাওড়া স্টেশন থেকে ববি হাকিম বলতেন না যে হাওড়া স্টেশন থেকে যদি আর ঢিল মারা হয় সবাই তৃণমূল। এবার কে প্রকৃত তৃণমূল, কে ধান্দাবাজ তৃণমূল, সেই বিচারটা উনি করতে পারেননি। তার কারণ উনি তো সেরকম ভাবে মিশে উঠতে পারেননি। উনি অফিসে বসতেন, ভাবতেন যে আমার কাছে এই আসছে এই ঘনিষ্ঠ, আমার সঙ্গে এই একটা সেলফি তুললো এই ঘনিষ্ঠ। যে অয়েলিং করতে পারেনি সে সাইড, তাই হয়েছে, তার ফল তাই হয়েছে। 2 নম্বর ওয়ার্ডে থেকে 4000 ভোটে উনি হেরেছেন। তাই একটু কর্মীদের ওনাকে ওনার লোকরা হারিয়েছে, অতীন বাবুর যে সার্কেলটা ছিল তারাই তো হারিয়েছে। তার কারণ অভিষেক বন্দ্যোপাধ্যায়, যিনি তৃণমূলের মানে মমতা বন্দ্যোপাধ্যায় যেটা অবিভক্ত তৃণমূল, এখন তো অনেক তৃণমূল হয়ে গেছে। এখন কটা তৃণমূল, আমি আপনার সঙ্গে কথা বলছি, একটু পরে আবার আরেকটা তৃণমূল হবে কিনা আমি জানি না। তখন ওই যিনি সেনাপতি যিনি ছিলেন তিনি বলেছিলেন না যে যে ওয়ার্ডে কাউন্সিলর মানে যে ওয়ার্ডে প্রার্থী হারবে সেই ওয়ার্ডে কাউন্সিলর কে টিকিট দেওয়া হবে না। তো ওনার যারা অনুগামী তারা ভোটে দাঁড়াতে চেয়েছেন, তো ভেবেছেন যে আমার এই ওয়ার্ডে আমরা কাউন্সিলর হই, যিনি কাউন্সিলর তাকে পছন্দ না, ঠেলে ওনার বিরুদ্ধে ভোট দিয়েছে। উনি মদত দিয়েছেন, উনি তো ইগনোর করেছেন। হাজার হাজার কয়েকশো কর্মীকে উনি বসিয়ে রেখে দিয়েছিলেন। তার ফল উনি ভোগ করছেন। ভোটের পরে যারা ওনার হয়েও করেছে তাদের সঙ্গে তো উনি যোগাযোগ করছেন না। কোথায়? ভ্যানিস, নেই, মার্কেটে নেই। সৃজনদা, এই যে আপনি কথাটা বললেন মার্কেটে নেই, অতীন ঘোষ ডেপুটি মেয়র ছিলেন এবং এক্স এমএলএ, কিন্তু তা থাকার সত্ত্বেও উনি জমি রিলেটেড বিভিন্ন ফ্রডুলেন্ট কেসে জড়িয়ে ছিলেন। তার ওপরেও আরজিকর মেডিকেল কলেজের যে ঘটনাটি ঘটে তা সেখানেও কিন্তু অতীন ঘোষের নাম ওঠে। এখান থেকে আমার প্রশ্ন হচ্ছে, আপনার কি মনে হয় মমতা ব্যানার্জি লোক চিনতে পারে না, যেটা এখন সবাই বলছে যে মমতা ব্যানার্জি নিজের দলের কে ভালো কে খারাপ চিনতে পারে না, তার চোখ নেই, তার কানটাই হচ্ছে তার চোখ? শুনুন, যেগুলো আপনি প্রশ্ন করলেন, প্রথম কথা হচ্ছে যে জমি সংক্রান্ত ব্যাপারে আমি এটার উত্তর দেওয়ার ক্ষমতা আমার নেই। এটা আমি জানি না, বলতে পারবো না। আমি তো তার কোনো রকম ব্যবসায়িক দিক বা বাড়ির ব্যাপারে আমি ইনভলভ ছিলাম না। আমি তার কনস্টিটিউয়েন্সির একজন কর্মী ছিলাম। আমি 21 সালে তার জন্য নির্বাচন করেছি। পরবর্তী সময় তিনি গুরুত্ব দেননি, আমার দুঃখ লেগেছে। আমার ওনার প্রতি কোনো ক্ষোভ নেই, আমার দুঃখ হয়েছে যে দাদাকে এত ভালোবাসতাম, শ্রদ্ধা করতাম, উনি ইগনোর করলেন, এটা কষ্ট লেগেছে। এর বাইরে কোনো আমার কোনো তার প্রতি কোনো ক্ষোভ নেই। আর আরজি করের ঘটনা তো দুঃখজনক। আরজি করের ঘটনা যদি প্রথম থেকেই তৃণমূল কংগ্রেসের সরকার অভয়ার ব্যাপারে সঠিক সিদ্ধান্ত নিত, যে ঘটনা ঘটার সঙ্গে সঙ্গে যদি সিএম চলে আসতেন, সবাইকে নিয়ে টোটাল জায়গাটা মানে যারা যারা সেই সময় ডিউটিতে ছিলেন একটা ব্যবস্থা নেওয়া হতো, তাহলে তো আজকে মানুষের এত ক্ষোভ হতো না। আজকে দিদি বারুইপুরের জন্য মোমবাতি নিয়ে ঘুরছেন, সেই সময় তো করতে পারতেন। এই যে মহিলারা রাত্রিবেলা 8টার পরে বেরোতে পারবে না, দিদি আবেগে অনেক কথা বলে ফেলেন, এগুলোও বলেছেন, এটা মানুষ ভালোভাবে নেয়। সত্যি না, আজকে যদি অভয়া আমার বাড়ির কেউ হতো তাহলে আমি কিভাবে নিতাম? প্রত্যেক বাড়িতে তো মেয়ে থাকবে বলুন, আর মেয়েরা রাত্রিবেলা 8টার পরে ঘরে ঢুকে যাবে, এটা তো হয় না। সেক্ষেত্রে শুভেন্দু অধিকারী যেটা বলেছেন যে সকালে জমা বিকালে খরচ, এটা তো ঠিকই বলেছে। মেয়েদের ওপরে কেউ টর্চার করবে, একদম শুভেন্দু অধিকারী মাননীয় মুখ্যমন্ত্রী যে ভাষায় কথা বলেছেন সেটাই হওয়া উচিত। তাহলে দেখবেন মানুষের এই ঔদ্ধত্যটা কমে যাবে, যে মেয়ে দেখলেই সেই মানে বাজে নজরে তাকানো, তাকে একটা মেয়ে বলে তাকে যা খুশি করা যায়, এই ধারণাটা মানুষের বদলে যাবে। এটাতে আমি শুভেন্দু অধিকারীকে পুরোপুরি সমর্থন করি এবং ওনার নেতৃত্বে বাংলা এগিয়ে যাবে এটাও বিশ্বাস করি। উনি তো আমাদেরই লোক ছিলেন। উনি একটু দলে সম্মান চেয়েছিলেন, ওনাকে অসম্মান করা হয়েছিল। 8টা জেলা যখন আমি একটু মাঝখানে ইন্টারাপ্ট করব সৃজনদা, আমি ঠিক এই প্রশ্নটাতেই আসছিলাম। কেন আমি আপনাকে জিজ্ঞেস করলাম যে আপনি কি মনে করেন মমতা ব্যানার্জি লোক চিনতে পারে না, যেটা আজকাল এখন বাংলায় সবাই বলছে যে মমতা ব্যানার্জি লোক চিনতে পারে না। না না লোক, সেখান থেকে দাঁড়িয়ে আজকে শুভেন্দু অধিকারীর মতন যার একটা রাজনৈতিক ইতিহাস আছে,
সেই শুভেন্দু অধিকারী মতন একটা লড়াকু নেতাকে মমতা ব্যানার্জি চিনতে পারলেন না, এবং তার অবস্থা এমন হয়ে দাঁড়ালো যে শুভেন্দু অধিকারীকে দল ছেড়ে বিজেপি জয়েন করতে হলো। আপনার মতামত? আমার মতামত হলো মমতা বন্দ্যোপাধ্যায় খুব ভালোভাবেই লোক চিনতে পেরেছিলেন, এবং শুভেন্দু অধিকারী যে একটা আগুনের গোলা সেটা উনি বুঝতে পেরেছিলেন। তাই জন্য যখন লোকসভা নির্বাচনের পরে 8টা জেলা, যেটা অভিষেক ব্যানার্জির আন্ডারে ছিল, 8টা জেলা থেকে তৃণমূল নোহার হয়ে গেল, তারপরে শুভেন্দু অধিকারীকে দায়িত্ব দেওয়া হলো। শুভেন্দু অধিকারী সমস্ত ড্যামেজ গুলো কন্ট্রোল করলেন এবং রিপেয়ার করলেন। তারপরে ওনাকে উনি না বলে সরিয়ে দিলেন। ওনার বক্তব্য ছিল, যতদূর আমি জানি মানে আমি ওনার সঙ্গে কথা বলার আমার একাধিকবার সুযোগ হয়েছে, সৌভাগ্য হয়েছে, ওনার বাড়ি যাওয়ার সৌভাগ্য হয়েছে। ওনাকে উনি সরিয়ে দিয়েছেন 8টা জেলায়, তাতে ওনার দুঃখ নেই। দুঃখটা এখানে যে একটু তো সম্মান দেবে, একটু তো বলতে পারতো যে আজকে তোমাকে আমি 8টা জেলার কনভেনার যেটা আছে আমি পোস্টটা তুলে দিচ্ছি, সরিয়ে দিচ্ছি। সেটা বলবে না কেন? উনি অন্যদের মতো তো নন যে জো হুজুর করে থাকবো বা এরকম ভাবে একটা পদ নেব, সেই মেটেরিয়াল শুভেন্দু অধিকারী না। যে নাকি কিষাণজির সঙ্গে লড়াই করেছে, নন্দীগ্রামে লড়াই করেছে, তা সে এইসব ব্যাপার নিয়ে তুচ্ছ ব্যাপার তার কাছে কোনো ব্যাপার না। সে অভিমানে দুঃখে দল ছেড়ে চলে গেছে। আর মমতাদি বুঝেছিলেন যে আগামী দিনটা শুভেন্দু, তাই ওকে সাইড করে দাও। শুভেন্দুকে যদি সাইড করে দেওয়া যায় তাহলে ভাইপোর রাস্তাটা ক্লিয়ার থাকবে। ভাইপো তো 11 সালে এসছে, আজকে ডিম খেয়েছে বলে সবাই হা হি করছে, ও কোনো দুটো চর খায়নি, একটা কলেজের নির্বাচনে লড়েনি, কাউন্সিলর কি জিনিস জানে না, পঞ্চায়েত কি জিনিস জানে না, ও লোকসভা পেয়ে গেল। ও কি কে সেনাপতি বলেছে ওকে? আমাদের দলের এখন যারা রয়েছে তারাই তো সেনাপতি নাম দিয়েছে। কিসের সেনাপতি? কি সেনাপতি? কি লড়াই করবে তবে তো সেনাপতি। ওই দূর থেকে মানুষকে এরকম ভাবে হাত মারলাম, দূর থেকে চারদিকে ব্যারিকেড করা, পুলিশ ঘুরছে, তা ওটাতে হয় না। মানুষকে আপন করে নিতে হয়। 160 মমতা কোটি ব্যানার্জির টাকা সাথে দিয়ে হ্যান্ডশেক করতে পারতো 160 লোকে। কোটি টাকা দিয়ে চার্টার্ড ফ্লাইট। এটা লজ্জার ব্যাপার যে আমি এই দলটা করেছি, এই দলের একটা পদাধিকারী ছিলাম, সেই দলে এত বড় অন্যায় হয়েছে। বাদবাকিরা কি করছিলেন? অনেকে ভয় বলতে পারেনি। লিডাররা জানতো যে যদি ভয় বলি তাহলে আমার এই পদ চলে যাবে, মন্ত্রিত্ব চলে যাবে, মান সম্মান সব চলে যাবে। ভয় পেয়ে বলেনি। তো অন্যায় হয়েছে। কর্মীদেরকে গুরুত্ব দিত কোনো, বলুন তো? শিশির অধিকারী, শুভেন্দু অধিকারীর বাবা, উনি বলেছিলেন যে আমার জীবনে একটাই ভুল, সেটা হচ্ছে আমি তৃণমূল করছি। এবং তার জবাবে কল্যাণ ব্যানার্জি বলেছেন যে আপনি যদি মনে করেন তৃণমূল করাটা আপনার ভুল, তাহলে তো আপনার পুরো জীবনটাই ভুল। আপনার মতামত? না না, শিশির বাবুর সম্পর্কে কোনো কথা বলার ধৃষ্টতা আমার নেই। ওনারা একটা স্বাধীনতা সংগ্রামী পরিবার, দীর্ঘদিন ধরে কাঁথি মিউনিসিপ্যালিটির চেয়ারম্যান। সারা মেদিনীপুরে আগে মিটিং করার জায়গা থাকতো না আমাদের, আমরা ওনাদের পয়সায় খেয়েছি, থেকেছি, মিটিং করে এসেছি। এখন এই সমস্ত বকনি বাতেলা মানলে চলবে নাকি? অধিকারী পরিবারের দম কি আছে দেখিয়ে দিই। জিতেছে তো শুভেন্দু অধিকারীর দম। বিজেপির কটা নেতাকে মানুষ সেভাবে নিয়েছে আপনি বলুন না, হাত গুনে গুনে বলুন। সেই ধরনের জনপ্রিয়তা কারণ নেই। একা শুভেন্দু অধিকারী পুরো বাংলার এই মাথা থেকে ওই মাথায় লড়ে গেছে। বিজেপির তো সেই ধরনের সংগঠন নেই, বেস্ট লেভেলে নেই। মানুষ ছাপ্পর ফারকে ভোট দিয়েছে, শুভেন্দু অধিকারীকে দেখে দিয়েছে। শুভেন্দু অধিকারী ছিল বলে আজকে এক শুভেন্দু অধিকারী দেখিয়ে দিল তো। এক শুভেন্দু অধিকারী শুয়ে দিল পুরো গোটা দল। 28 বছর ধরে দল করলাম, তারপরে একটা ফাইন মর্নিং এসে দেখছি আমার দল নেই। আর আমাদের দলের তো দোষ ছিল, সব দল থেকে ভাঙিয়ে নেবে, এটা মুকুলদা চালু করেছিল। কংগ্রেসের লোককে নিয়ে নাও ভয় দেখিয়ে, পুলিশের লোককে, সিপিএম এর লোককে নিয়ে নাও। একটা কে বাইরন বিশ্বাস কথা জড়িয়ে জড়িয়ে বলে ড্রাগ অ্যাডিক্টেড মাল, ওটাকে জিতলো, নিয়ে নিল। তো কি দরকার ছিল একটা থাকতো? অধীর চৌধুরী তো অস্বীকার করে লাভ নেই, উনি লড়াকু। আমি ব্যক্তিগতভাবে লড়াকু মানুষদের সমর্থন করি। মমতা ব্যানার্জি লড়াকু, আমি দিদিকে সাপোর্ট করি আজও। শুভেন্দু অধিকারী লড়াকু লোক, আমি তাকে সাপোর্ট করি। সিপিএম এর সাথে লড়াই করেছে, দিদি সিপিএম এর সাথে লড়াই করেছে, তো অস্বীকার করার জায়গা নেই। কিন্তু দিদি অত্যাধিক ভালোবাসা, দিদির অত্যাধিক স্নেহ, আর শুভেন্দু অধিকারীকে না চিনতে পারা, তার ফল
সৃজনদা, মমতা ব্যানার্জি কোর্টে গেছে ভবানীপুর নির্বাচন কে চ্যালেঞ্জ করে। আপনার মনে হয় মমতা ব্যানার্জি জিততে পারবে? হেরে গেছি আর এর বাইরে লোক হাসিয়ে তো আর লাভ নেই। দিদির উচিত ছিল ইস্তফা দিয়ে দেওয়া। আজকে দেখুন, আমরা তো দিদির ঝান্ডা নিয়েই তো এরকম শয়ে শয়ে তৃণমূল কর্মী, কংগ্রেস কর্মী দৌড়াতাম। আর আমরা তো সবাই কংগ্রেসে ছিলাম, তাহলে আমি কংগ্রেসটা ভাঙতে গেলাম কেন? ভাঙা তো কোনো দরকার ছিল না। আর আমার ব্যক্তিগত মত, আঞ্চলিক দল কোনোদিন প্রতিষ্ঠা পেতে পারে না, এক না একদিন সেটা শেষ হবেই। সেটা অভিজ্ঞতা দিয়েই বললাম। শুভেন্দু অধিকারীর নেতৃত্বে, শুভেন্দু অধিকারীর পরিচালনায় বাংলা ভালো ফল করবে। তবে শুভেন্দু অধিকারীকে ডাউন করার জন্য বিজেপিতে অনেক লোক বসে আছে। এই যে ধরুন ডিম মারছে, এটা কিন্তু মানুষ ভালোভাবে নিচ্ছে না। প্রত্যেক দিন 2 মাস 2.5 মাস ধরে প্রত্যেকের মাথায় ডিম ছুঁড়ে মারা। যদি আমি কোনো ধরনের দুর্নীতির সঙ্গে যুক্ত থাকি, পুলিশ আমাকে সাজা দিক, তা তোমরা সেখানে পৌঁছে তার গায়ে ডিম ছুটবে, এগুলো ছুটবে, এটা না করে বরঞ্চ কোথায় কোন স্কুলে গেলে উন্নয়ন হবে, কোথায় গেলে ভালো কাজ করা যাবে, এই দিকে ভারতীয় জনতা পার্টির কর্মীদের নজর দেওয়া উচিত। ভারতীয় জনতা পার্টির অনেক কর্মীর সাথে আমার কথা হয়, সবাই কিন্তু এই ডিম কালচারে বিশ্বাস করছে না। যারা তৎকাল বিজেপি হঠাৎ এসছে, এখন সবাই হঠাৎ বিজেপি যারা, তারা কিন্তু বেশিরভাগ এই কাজটা করছে। যারা প্রকৃত ভারতীয় জনতা পার্টির কর্মী, তারা কিন্তু এটাকে খুব একটা সমর্থন করছে না। আপনি শুভেন্দু অধিকারীকে সত্যিকারের অর্থে শ্রদ্ধা করেন একজন লড়াকু নেতা হিসেবে, কিন্তু এটাও যেরকম সত্যি, এটাও সত্যি যে 28 বছর সবকিছু দিয়ে দল করেছেন, মন দিয়ে দল করেছেন, দিদির প্রতি একটা আবেগও আপনার কাজ করছে। কিন্তু আজকে দাঁড়িয়ে যদি আমি আপনাকে জিজ্ঞেস করি, সৃজন বাসুর সামনে রাজনৈতিক ভবিষ্যৎ কি? আমরা কি আপনাকে বিজেপিতে শুভেন্দু অধিকারীর পাশে দাঁড়াতে দেখবো, নাকি কালীঘাটে বা মমতা ব্যানার্জির পাশে, নাকি ঋতব্রত শিবিরের ঋতব্রত ব্যানার্জির পাশে? ধোবিকা কুত্তা না ঘাটকা না ঘাটকা, এটাই এখন বর্তমান অবস্থা। আমি কোথায় আছি আমি নিজেই জানি না, কি করবো। দল নেই, দল ভেঙে নাকি অধীর রঞ্জনের হাত ধরবেন? বলতে পারছি না ম্যাডাম, একটু পরে কিছু কি তো হয়। নিশ্চয়ই আপনার মাথায় চলছে। না, কিছু আপনি একজন আমি এখন কিছু তো নিশ্চয়ই আপনার আমি মাথায় কোনো আছে। কোনো দলের এরকম নতুন কোনো দলে যাওয়া বা কিছু যাওয়া সেগুলোর মধ্যে নেই। আমি দেখতে যাই বাংলা এগিয়ে যাচ্ছে, এটাই আমার দেখার। আমার একটা প্রিয় মানুষ শুভেন্দু অধিকারী, তার নেতৃত্বে বাংলা এগিয়ে যাচ্ছে, এটা আমি একটু দেখতে চাই। একটু চুপ করে দেখি না। 5 বছর তো আমাকে আমার প্রিয় দলের মানুষ যখন বলেন, প্রিয় মানুষের পাশে দাঁড়াতে চান পাশেই না, তো আছে। বাংলাকে এগিয়ে নিয়ে না, যাওয়ার জন্য? অন্য কোনো দলের অন্য কোনো দল ওরকম ভাবে তো যাওয়া যায় না। নিজে তো একটা আদর্শের সঙ্গে আমরা যুক্ত। আমি চাই শুভেন্দু অধিকারীর নেতৃত্বে বাংলাতে এগিয়ে যাক। আর বিগত বছরগুলোতে আমার দলের বিধায়ক, আমার দলের নেতারা আমাদেরকে সেইভাবে গুরুত্ব দেয়নি। আরো 2 বছর দেখি না চুপ করে কিভাবে এগোয়। নিশ্চিতভাবে যদি আমার অঞ্চলের কোনো ভালো মন্দ মানুষের কোনটায় ভালো হবে আমি যদি বুঝতে পারি, আমি তাদের যারা জনপ্রতিনিধি তাদেরকে আবেদন করবো যে এই কাজটা যদি দয়া করে করেন, তাহলে মনে হয় এখানে এটা ভালো হতে পারে। এখন আমাদের উচিত কোনো অযথা বিরোধিতা না করে চুপ করে 3টে বছর, যেরকম মমতা ব্যানার্জি বলেছিল 3 বছর বিরোধীরা বলেছে চুপ করে থাকুন, উন্নয়নের দিকে নজর রাখুন। আমাদেরও উচিত শুভেন্দু অধিকারীকে 3 বছর সময় দেওয়া, তার নেতৃত্বে বাংলায় এগো। 3 বছর পরে যদি উনি কোনো রকম কোথাও ওনার বড় কোনো ভুল হয়, তখন নিশ্চিতভাবে প্রতিবাদ করা উচিত। এখন চুপ করে থাকা উচিত। অনেক অন্যায় তো হয়েছে অনেক জায়গায়, বাংলার বাড়ি থেকে শুরু করে শিক্ষা দুর্নীতি, এগুলো তো হয়েছে, এগুলো তো মাথা হিট হয়ে গেছে। যারা লিডার, তারা মন্ত্রী, তারা তো গাড়ি করে বেরিয়ে যেতেন, রাস্তায় তো আমাদের চলতে হতো। গালিগালাজ তো আমরা খেয়েছি, আমরা তো চুরি করিনি। এটাই দুঃখজনক।